সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকে দেশের কথা দেখার জন্য। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন প্রফেসর ফাহাদ বিন জাহেদ, কোর মেম্বার ফ্যাকাল্টি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস বিসিআর। একই সাথে প্রফেসর ফাহাদ বিন জাহেদ একজন ভূ রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে সুপরিচিত আমাদের সকলের কাছে। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এবং জনাব ফাহাদ বিন জাহেদ, আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাই আমার আজকের দেশের কথা অনুষ্ঠানে। জি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ইওর ধন্যবাদ। আমি প্রথমেই জনাব ফজলুর রহমান আপনার কাছে আসবো যে বিষয়গুলো নিয়ে। বেশ কিছু বিষয় আসলে জানার রয়েছে, তার মাঝে আমি প্রথমেই আসতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি, জেনেছি, সংবাদ প্রকাশিত হয়েছে এবং সরকারের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে বাংলাদেশে, এবং সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো এই যে একটি দলের কার্যক্রমকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন, এবং এতে করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথ পরিক্রমা আপনার কাছে কি মনে হয়, যে কোন দিকে আবর্তিত হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থানটি কি, সেটিও আপনার কাছ থেকে জানতে চাইব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যিনি আলোচক আছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি প্রফেসর সাহেব, ওনার প্রতি আমার শ্রদ্ধা রইল, এবং আমি যারা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই কথাগুলো গত শনিবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আমি বারবার এই কথাগুলোর উত্তর অনেক প্রশ্নের জবাবে দিয়ে যাচ্ছি। আজকে আবার নতুন করে আপনি জিজ্ঞাসা করলেন। আমার ব্যক্তিগত অভিমত এবং চিন্তার দিক হলো, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে। এমনকি যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমি তার পক্ষে ছিলাম না, বিপক্ষেই বলেছিলাম। কারণ কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার কর্মকাণ্ড বন্ধ করা তো দূরের কথা, বরং তার প্রতি সাধারণের অ্যাট্রাকশন আরো বেড়ে যায়। আপনি যদি কোনো জিনিসকে নিষিদ্ধ করেন তখন এই মানুষের কিউরিসিটিটা অনেকটা বেশি হয়ে যায়। আওয়ামী লীগ যদি ওপেন থাকতো, 10টা মিছিল করতো, মানুষ যেভাবে তাকাইতো, এখন একটা মিছিল 10 জন লোকে করলেই মনে করে আরে আরে একটা নিষিদ্ধ পার্টি তো আন্দোলনটা করছে বা মিছিলটা করছে, এইটার অ্যাট্রাকশনটা মানুষের কাছে আরো বেশি। এইটা হলো এক। 2 নম্বর হলো, মানুষের কাছে একটা বার্তা যায়। সেই বার্তাটা হলো, এভাবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কি। যেমন হঠাৎ করে দেখা গেল শুক্রবারে একজন ছেলে বা নেতা কয়েকজন লোক নিয়ে মিছিল করে যে জায়গাটা 144 জারি করা হয়েছিল বা নিষেধ করা হয়েছিল, সেই জনাব ইউনূস সাহেবের যমুনার সামনে গেলেন, তাদেরকে জামায় আদরে সেখানে বরণ করা হলো, ঠান্ডা পানি খাওয়ানো হলো এবং ঠান্ডা পানি ছিটানো হলো, এবং পরদিন তাদেরকে আবার নতুন ভাবে জায়গা করে দিল সেই শাহবাগ চত্বরে। এবং শাহবাগ চত্বরে এসে দেখা গেল জামাত শিবির সহ অনেক রাজনৈতিক দল এখানে এসে স্লোগান দিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই কারণে, এবং এক কথার ওই স্লোগানের উপরই একটি দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল। ব্যাপারটা মনে হলো একদম সাজানো ব্যাপার। ওই যে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। মনে হলো সরকারই যেন হাকিম হইয়া হুকুম করলো ছেলেগুলাকে, এবং উজা হইয়া যাইরা শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিল। এই সিদ্ধান্তটা এমন যদি হতে পারতো যে আওয়ামী লীগের যারা নির্দিষ্টভাবে গত 15 বছর মানুষের উপর অত্যাচার অবিচার করছে, যারা মানুষের উপরে গুলি চালাইছে,
যারা এদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, যারা 15 বছর যাবৎ গণতন্ত্রকে হত্যা করছে, 14, 18 এবং 24 সনে মানুষকে ভোট দিতে চায় নাই, তাদের বিচারের পরে যদি দেখা যাইতো যে এই লোকগুলার অপরাধের জন্য দল দায়ী, তাইলে হয়তো বা নির্দিষ্টভাবে দলকে একটা বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা যাইতে পারত। কিন্তু এইভাবে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে একটা দলকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের মতো একটা দলকে, এইটা আমার মনে হয় না খুব লাভ আসবে এই দেশের মানুষের জন্য। এটা খুব বেনিফিট নিয়ে গণতন্ত্রের জন্য খুব বেনিফিট আনবে বলে আমি মনে করতে পারি না। তারপরে আমার দল একটা অভিমত দিছে, আমি সেই দল করি, আমি সেই দলের যে সিদ্ধান্ত তার বাইরে যাওয়ার মানুষ নই। আমার নিজের চিন্তা যাই থাকুক না কেন। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে যে ঘটনাটা ঘটবে, এই দেশের মিনিমাম 30% মানুষ তাদের নির্দোষ হয়েও, আওয়ামী লীগের তো সবাই দোষ করে নাই। ধরেন একটা আমি যদি ধরি 60টাই জেলায় 60,000 লোক দোষ করছে, আওয়ামী লীগ তো 60,000 লোক না, তারা তো ভোট পায় 4 কোটি। যে ওই লোকগুলো যারা আছে, যারা দোষ করে নাই, যারা দল করতে গিয়েও কোনো অপরাধ করে নাই, লুট করে নাই, মানুষকে হত্যা করে নাই, সেই লোকগুলো অনেক বঞ্চিত, এবং বঞ্চিত হলে পরে এই দেশের গণতন্ত্রের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা খুব আমার মনে হয় না সঠিক হবে। ওই বিশেষ করে আমার ধারণা 25 থেকে 30% লোক এই দেশে ওই সরকার বা গণতন্ত্র থেকে সাংঘাতিকভাবে বঞ্চিত হবে, যারা আওয়ামী লীগকে সমর্থন করে, অথচ আওয়ামী লীগের এই দোষ ত্রুটির সঙ্গে তারা ওইভাবে ছিল। আমি মনে করি এই দেশে এখন কিছুই চলছে না, একটা অনিশ্চিত অবস্থা চলছে, কোথাও গণতন্ত্র চলছে না আকারে অথবা প্রকারে। একটা মব মুভমেন্ট চলছে, মব মুভমেন্ট, মব জাস্টিস, মব অ্যাকশন। ওই কিছু হইলে শাহবাগে গিয়ে বসে যাও, রাস্তাঘাট বন্ধ করে রাখো, দাবি আদায় করার প্রক্রিয়া শুরু করো, কাউকে পানি খাওয়ায় ঠান্ডা পানি, কাউকে আবার পিটা। এই যে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে যে দেশ চলছে, যে দেশের মধ্যে কোনো ইনস্টিটিউশন নাই, সবকিছু শেষ হয়ে গেছে। এখন সরকার শুধু আছে আন্তর্জাতিকভাবে কিছু পরিকল্পনা বাস্তবায়ন করে আমার মুক্তিযুদ্ধের যে দেশ, সেই দেশের মানুষকে অন্ধকারে রেখে তাদের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য এই সরকার চলছে বলে অনেকে মনে করে। এবং এই সরকার যারা চালায় তাদের বেশিরভাগ যে উপদেষ্টারা না, সরকারের 11 জন লোক আছে, তাদের সবাই হলো বিদেশি নাগরিক। সেই বিদেশি নাগরিকেরা বিদেশি স্বার্থে তাদের ইচ্ছা অনিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এবং এর বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। সেই প্রতিবাদটা খুব ক্ষীণ এবং নরম প্রতিবাদ। গরম প্রতিবাদ বা সঠিক প্রতিবাদ কবে হবে আমি জানি না, কিন্তু যেহেতু এই সরকারকে আমরা কেউই ফেলে দিতে চাই না, এই সরকারের উপর থেকে কেউই আমাদের সমর্থন উইথড্র করতে চাই না, আমরা চাই এই সরকারের মাধ্যমেই একটা নির্বাচিত সরকার আসুক নির্বাচনের মাধ্যমে। কাজে আমরা সেই দিকে যেতেই চাই না যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, যে সরকারটা আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষ নিয়ে আসছে। এটা হলো আমার কথা। আমি মনে করি এই সরকারের উচিত হলো খুব দ্রুত ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন দিয়ে মেজরিটি পার্টির হাতে দায়িত্ব দিয়ে তাদের সম্মানজনকভাবে চলে যাওয়া, এবং যত সিদ্ধান্ত আছে নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত নেবে। এটা হলো আমার মূল কথা। হ্যালো, বুঝতেছে না তো, সাউন্ড হচ্ছে না। আপনার আপনার মাইকটা অন করুন জাফর সাহেব, মাইকটা অন করুন। জি জনাব ফজলুর রহমান, আমি আপনার কাছেই থাকতে চাচ্ছি আরেকটু কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রমের বিষয়ে আপনার মন্তব্য, আপনার বক্তব্য বলছিলেন। আমরা যদি একটু অতীতের দিকে ফিরে তাকাই, যে বিএনপি যখন রাজনীতি বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিল,
বিশেষ করে গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে। সেই সময় বিএনপির নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, যেগুলো নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। আপনারা বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সময়, বিভিন্ন সমাবেশে আপনারা আপনাদের বক্তব্যে সেগুলো তুলে ধরেছেন, এবং খুব কঠিন একটি পরিস্থিতির মধ্য দিয়ে বিএনপিকে 16 বছর, গত 16টি বছর বিশেষ করে পাড়ি দিতে হয়েছে তাদের রাজনীতির মাঠে। তো সেই জায়গা থেকে এই যে আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে বিষয়টি এসেছে, কার্যক্রম, তাদের যে নিষিদ্ধের যে বিষয়টি এসেছে, সেটিতে বিএনপির পক্ষ থেকে আপনাদের কি মনে হয় যে এটির না করার জন্য বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের প্রচ্ছন্ন আবেদন ছিল? আমি প্রত্যক্ষ বলছি না, পরোক্ষভাবে কি এমন কোনো চাওয়া ছিল কি বিএনপির পক্ষ থেকে? যদিও বিএনপি নির্যাতনের শিকার ছিল গত 16 বছরে, তাদের কোনো আপনারাই বলেছেন বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারেননি, আপনাদের নেতা কর্মীরা মাঠে দাঁড়াতে পারেনি, রাজনীতি করতে পারেননি আওয়ামী লীগ সরকারের আমলে। আমি কথাগুলো বলে গেছি, যদিও খুব মানে ইলাবোরেট বলি নাই, কিন্তু আমি কথাগুলো বলে গেছি। বিএনপি নির্যাতিত, নিপীড়িত হয়েছে। প্রথম বিএনপি বলছিল কোন রাজনৈতিক দল এইভাবে নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না। কিন্তু পরবর্তী সময়ে আমরা যা দেখলাম বা মানুষও যা দেখলো, বিএনপি বললো যে আমরা এটার পক্ষে আছি বা ছিলাম। হ্যাঁ, কাজে ওই বিএনপি এটার আছি বা ছিলাম, যে কোনো কারণেই থাকুক, আমি যে চিন্তায় থাকি, আমাদের দল যেহেতু সিদ্ধান্ত নিছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সঠিক আছে, আমি তো আর এর বিরোধিতা করবো না, আমাকে মেনে নিতে হবে। এই ব্যাপারটা ধন্যবাদ। আমি জনাব প্রফেসর ফাহাদ বিন জায়েদ আপনার কাছে আসি সেই বিষয়টি, সেটি নিয়ে আমি একটু দেশীয় প্রেক্ষাপটে কথা বলছি। সেটি হচ্ছে যে এই যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের রোড ম্যাপ চাওয়া নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সবসময় দাবি জানানো হচ্ছে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ যেন দেয়া হয়, আসলে কবে নাকি নির্বাচন হবে, গণতান্ত্রিক পদ্ধতি কবে ফিরে আসবে। এই বিষয়গুলো নিয়ে আপনি কি মনে করেন যে আমাদের রাজনৈতিক অবস্থান এখন কোন দিকে, নির্বাচনের অবস্থা কোন দিকে, এবং আদৌ আমাদের দেশে নির্বাচনের ভবিষ্যৎ পথ পরিক্রমা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে নির্বাচন একটা সার্বিক বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা ন্যাশনাল কনসেনসাসের জায়গা, যেখানে সমস্ত মতামতের লোককে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হয় এবং জাতীয় নির্বাচন করতে হয়। এবং আমার যিনি বক্তা আছেন, আমার সহবক্তা, উনি রাজনীতিতে অনেক অভিজ্ঞ মানুষ। হ্যাঁ, এবং উনি নিজেও জাতীয় নির্বাচন করেছেন। হি নোজ দ্য প্রসেস, যেটার প্রসেসটা কি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন মনে করছি যে ইলেকশন কবে বা ইলেকশনে কখন যাব, এর আগে কিন্তু ইলেকশনের একটা কালচার ডেভেলপ হতে হয়। লেটস নট ফরগেট দ্যাট। একটা কালচার ডেভেলপ হওয়ার পরে, একটা পরিবেশ তৈরি হওয়ার পরে, তারপরে কিন্তু ইলেকশনের দিকে মানুষ এগোয়। ইলেকশন কমিশন তফসিল দেয়, নির্বাচন কমিশন সবার সাথে কথা বলে, মত বিনিময় করে, সবার কথা শুনতে চায়, জানতে চায়। তো একটা পরিবেশ তৈরি হওয়ার পর, নির্বাচনী পরিবেশ তৈরি হওয়ার পর, তো এখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ এট দিস মোমেন্ট, ইট ইজ জিওপলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশ কিছু অ্যাক্টিভ রোলস প্লে করছে। হ্যাঁ, এবং আমরা যে একটা ওয়ার্ড যে শুনি, ক্ল্যাশ অফ টাইটান্স, হ্যাঁ, যে দুইটা টাইটানের ক্ল্যাশ। সো ওই যে টাইটান্সের যে ক্ল্যাশ আছে, যে এখানে এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনাইটেড স্টেটস ভার্সেস চায়না, তাদের যে একটা ক্ল্যাশ, এবং আমেরিকার যে বার্মা অ্যাক্ট, যেটাকে তারা এক্সিকিউট করতে চাচ্ছে মিয়ানমারে। সো এই সমস্ত বিষয়ের মাঝখানে এখন যেখানে বাংলাদেশ অবস্থান করছে, আমি মনে করি যে নির্বাচনী যে পরিবেশ, জাতীয় নির্বাচনের যে পরিবেশ, সেটা এই মুহূর্তে নেই। এবং এটা যখন বাংলাদেশে আবহমান হবে, when we can literally see that, তখন হয়তো বা এই কমেন্টগুলো করা যাবে যে ইলেকশন কবে হতে পারে, বা ইলেকশনের জন্য সবার কেমন প্রস্তুতি আছে, কোন দলের জনপ্রিয়তা কেমন।
তো এই মুহূর্তে এই পরিস্থিতিতে এরকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। I think it will take time. First, the environment and culture have to develop, and from that we can look for the national election. So এটার পেছনে এটার জন্য সময় লাগবে, এবং আমার মনে হচ্ছে এখনই সেই সময় আসেনি। থ্যাংক ইউ। জনাব ফাহাদ, সেই সময়টি কেমন, মানে কতটা সময় লাগবে? সময়ের তো একটি টাইম ফ্রেম আছে, একটি সুনির্দিষ্ট কোনো কাঠামো কি? Hard to tell. It's really hard to tell. আমি কারণ আপনাকে কিছু ফজলু ভাই আপনার কাছে, জি 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 বলুন। জি বলুন। আমি বলতে চাচ্ছি যে আমি জি বলুন, আপনি বলুন। আচ্ছা, না, আমি প্রশ্নটি নিয়ে চলে যাচ্ছিলাম ফজলু ভাইয়ের কাছে। আপনি বলে শেষ করুন, তারপর আমি যাচ্ছি। জি অবশ্যই, থ্যাংক ইউ। না, আমি বলতে চাচ্ছি যে এখন আপনি কিন্তু একটা দেখছেন যে একটা জিনিস কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু একটা করিডোর স্টার্ট করেছি, যেটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে। আমাদের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের একজন লিডারের উদ্ধৃতি দিয়েই বলি, যেমন সালাউদ্দিন সাহেব উনি বলেছেন ওপেন জনসভায় যে করিডোর দেওয়ার প্রফেসর ডক্টর ইউনূসকে উনি কথাগুলো জিজ্ঞেস করেছেন, এই কোশ্চেন গুলো করেছেন আম জনতার সামনে যে করিডোর দেওয়ার আপনারা কারা, এবং এই যে করিডোর দিলেন, আপনারা তো জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার, আপনারা তো নন পলিটিক্যাল, হ্যাঁ, একটা মানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, তো আপনারা কেন করিডোর দিলেন, বা আমাদের মানে ডিপ সির কি হবে, বন্দরের কি হবে, এই কিছু কোশ্চেন কিন্তু ওনারা করেছেন। ফজলুল ভাই কিন্তু এটা জানেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা দেয়া হয়েছে, ইউ নো দ্যাট আমরা যদি সোর্স, মানে 2 ধরনের ইনফরমেশন থাকে, একটা হচ্ছে ডিরেক্ট সোর্স থেকে, আর কিছু ইনফরমেশনকে আমরা বলি সেগুলো ইনডিরেক্ট সোর্স। ইনডিরেক্ট সোর্সের ইনফরমেশনকে অনেক সময় আমরা অ্যাকসেপ্ট করি না, কারণ সেটার ভিতরে অনেক ধরনের লুপ হোলস থাকে। কিন্তু ইভেন ডিরেক্ট সোর্সের যে ইনফরমেশন, সেগুলোকে অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে যে হিউম্যানিটেরিয়ান করিডোর কিন্তু অলরেডি আমরা প্রোভাইড করছি, যেটার মাধ্যমে when it comes to the logistic support, and in addition to that, rest of the support we are making sure to the Arakan army, তাই না, আমাদের থ্রুতে মেক শিওর করা হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে সীমান্ত যেটা, ঠিক আছে, এই সীমান্তটাকে ক্রস করে এইদিকে কিন্তু আরাকান আর্মি আসছে বাংলাদেশের ভেতর, এবং শিলখালি এবং এই স্থানগুলোতে আমাদের এখন বর্তমান অবস্থান কি, হ্যাঁ, আমাদের ফোর্সেস এর বর্তমান অবস্থান কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝা এবং জানা। এবং আমি কিন্তু আমার একটা রিসেন্ট লেখায় কিন্তু আমি এটা দিয়েছি, যেটা আপনি জানেন একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে অলরেডি আমার এই আর্টিকেলটা ছাপা হয়েছে, সেখানে কিন্তু আমি এটাকে সোর্স দিয়ে পয়েন্ট আউট করে বলেছি যে 3টা টাউনশিপ আছে আপনার মিয়ানমারে, যেগুলো খুবই ভাইটাল ফর দি আরাকান আর্মি টু টেক ওভার। 90% কিন্তু তারা টেক ওভার করেছে আরাকানের, শুধু 10% এলাকা বাকি। এবং এই যে 10% যে এরিয়া আছে, এটাতে 3টা টাউনশিপ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার সিতুয়ে, চাকফিউ এন্ড মানং। এই 3টা নিয়ে কিন্তু লড়াই হচ্ছে, বা আলটিমেটলি লড়াইটা খুব বড় রকমের হতে পারে, বিকজ দ্য মিয়ানমার জান্তা, it has been directly backed by the Chinese government. তো ওই যে আপনার এই 3টা টাউনশিপে চায়নার যে ইনভেস্টমেন্ট আছে, তাদের এখানে যে বিলিয়ন্স অফ ডলার্স এর যে মিনারেলস আছে, এখানে গিয়ে যে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে শেষ হচ্ছে, এখান থেকে কুরমিং পর্যন্ত তাদের যে রেল লাইন যাচ্ছে, এগুলোর কি হবে যদি এটা হাতছাড়া হয়ে যায়। অপরদিকে আরাকান আর্মি তারা চাচ্ছে যে along the other groups and everybody, even refugees, Rohingyas, they're gonna keep them all on their side, and they're gonna fight against the Myanmar junta to secure that entire state. তো এটা হলে যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে আমেরিকার রোল সেখানে কি হবে, আমেরিকা কি ফিউচারে গিয়ে বেস করবে, কি করবে, নাকি এটাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বানাবে। সো উই আর
ইন বিটুইন দ্যাট আমরা কিন্তু ওইখানে আমাদের একটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু একটা পার্টিসিপেশন হয়ে গিয়েছে। So right now, if you look at the situation, I mean, things are getting critical. এবং এগুলো নিয়ে এখন ভবিষ্যৎবাণী করাটা যে কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকের জন্য কঠিন আমার কাছে মনে হচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার আসলে মানবিক করিডোর ইস্যুতে একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি করার আগেই আপনি উত্তর দিয়েছেন। একটি প্রশ্ন আমি রেখেছিলাম। তো যেহেতু বিষয়টি উত্থাপিত হয়েছে, বিষয়টি নিয়ে আলোচিত হয়েছে, তো আমি এই বিষয়টি নিয়ে আমি একটু শ্রদ্ধেয় ফজলু ভাই আপনার কাছে জানতে চাইবো যে এই যে মানবিক করিডোর বিষয় নিয়ে কথা হচ্ছে এবং এটি নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, যেটি প্রফেসর জনাব ফাহাদ জাহেদ একটু আগে বলছিলেন। তো সবকিছু মিলে আপনার কাছে ব্যক্তিগতভাবে বা রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে এই মানবিক করিডোর বিষয়টি নিয়ে ব্যাপারটি কোন দিকে যাচ্ছে, কোন দিকে ধাবিত হচ্ছে, এটি বাংলাদেশের জন্য কোন প্রেক্ষাপট তৈরি করছে? আমি এখানে আপনাকে আগেও বলছিলাম, আপনি যখন আমাকে কালকে পরশু জি দাওয়াত করলেন তখনও বলছিলাম জি যে আমাদের জ্ঞানী গুণী ভাই যারা আছে তারা আমাদের মতো অজ্ঞ অনভিজ্ঞ লোকের সাথে বসলে পরে তারা যে কথা বলে আমরা তো এটা সব বুঝতে পারি না। তাদের উচিত হলো সেই সব জ্ঞানী লোকদের সাথে বসা যারা তাদের কথা বুঝতে পারবে। আমি তাদের কথা তো বুঝতে পারি না। আপনাকে আমি আগেই বলছিলাম ভাই, আমি হইলাম একজন নিরীহ মানুষ, রাজনৈতিক লেখা জানি না, পড়া জানি না, কথাটা বুঝছেন না? এত গভীর কথা কি আমি বুঝতে পারবো? ওনার কথার উত্তর দেওয়া কি আমার সম্ভব? কাজে এই আমি তো এই কথাগুলা বলতে চাই যারা এই সরকারের, উনি যে সরকারের কথা তুলে ধরছেন, আমার কাছে মনে হইলো যে উনি ওই ইউনূস সাহেবের সরকারের পার্টি হিসাবে কিছু কথা তুলে ধরছেন। উইথ ডিউ রেসপেক্ট, আমি যদি এই সরকারের সাথেই কথা বলতে হয় তাহলে ইউনূস সাহেব অথবা আমি ইউনূস সাহেবের আইনমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বা উপদেষ্টার সাথে কথা বলবো। এইসব কথা যুক্তি দেওয়ার জন্য, তারা কেন দিচ্ছে সেই যুক্তি দেওয়ার জন্য আমি একজন মহান শিক্ষকের সাথে কেন বিতর্কে আমি যাব? আমি তো এই বিতর্ক ওনার সঙ্গে যাব না, কারণ উনি তো এটার কেউ না, আমিও কেউ। আমি রাজনৈতিক কথা হলে কথার উত্তর দিতে পারি, কিন্তু ওখানে ওই করিডোর দিতেছে এটার পক্ষে বলার জন্য বিভিন্ন বিশ্লেষণ করা, এইটা সরকার যদি আইসা করে তা আমি তাদের কথার উত্তর দিতে পারবো, কিন্তু আমি একজন শিক্ষকের সাথে এই কথার উত্তর দিতে আমি প্রস্তুত। আমি আগে আপনাকে বলছিলাম যে আমাকে নিলে এককভাবে নিয়ে, আর জ্ঞানী যারা আছে তাদেরকে তাদের না, আমি ঠিক আছে, আমি রাজনৈতিক প্রসঙ্গে ফজলু ভাই আমি রাজনৈতিক প্রসঙ্গে আসছি। আসলে আমি আমার মতো করে প্রশ্নটি করেছিলাম আপনার কাছে, উনি প্রশ্নটি করার আগে উনি উত্তর দিয়েছেন, সেটির সূত্র ধরে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম। আমাকে একটা কথা কিন্তু বলতে দিতে হবে। আমি একটু বলি, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি কিন্তু আপনাকে ইন্ডিকেট করে কোনো কথা বলিনি, প্লিজ। অ্যাডভোকেট আমি আপনাকে করে বলি নাই, আমি কোনো কথা বলি। আমাকে আপনি আলোচনাটা করছেন, এটা কোনো প্রাসঙ্গিক আলোচনা না, ওই যে বিশ্লেষণমূলক। আমার কাছে মনে হয় না, আপনার কাছে হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আমাকে একটু বলতে দেন প্লিজ, অ্যালাউ করেন। উনি আমাকে কোশ্চেন করেছেন, যিনি এই প্রোগ্রামের মডারেটর সাহেব, উনি যে কোশ্চেন করেছেন আমি সেই কোশ্চেনের উত্তর দিয়েছি, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের ভৌগোলিক জিওপলিটিক্যাল ম্যাটার্স গুলো নিয়ে এখানে মানুষজন আলোচনা করছে, অনেকে অনেক ধরনের তথ্য তুলে ধরছে, আমি আমার একটা অপিনিয়ন দিয়েছি। আমি আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলি। উনি আমাকে জিজ্ঞেস করেছেন, আই রিপ্লাই টু হিজ কোয়েশ্চেন, হি সেড যে নির্বাচন কত দূরে। তা আমি বলেছি যে নির্বাচনের এখন যে পরিবেশ এবং সেটার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ভূ রাজনৈতিক বিষয়গুলো আছে সেগুলো দেখলে মনে হচ্ছে এখনো নির্বাচন কবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারছি না। So with all due respect, again I tell you, না, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমরা এখানেই জনাব ফাহাদ বিষয়টি এখানেই রাখতে যাচ্ছি। সেটি আপনিও বলেছেন যে বিষয়টি আপনি ব্যক্তিগত কারণে বলেননি, আপনি একটা আলোচনা থেকে বলেছেন। এবং ফজলু ভাই এই বিষয়টি, জি, নির্বাচনের ব্যাপারে উনি এত বেশি অনীহা দেখাচ্ছে যে ইউনূস সাহেব যে জুন মাস পর্যন্ত 26 তারিখ দিছে, ওই পর্যন্ত বলতো এটা যে কবে হবে,
কারণ এখানে যে গাজা উপত্যকার সৃষ্টি হয়েছে করিডোরের মাধ্যমে দিতে চাচ্ছে। আমি এত কিছু বুঝি না, তবে এখানে যা হবে এটা পৃথিবীর একটা ওই গাজা উপত্যকা নতুন করে যেটা মধ্যপ্রাচ্যে আছে সেইটা আবার সৃষ্টি হওয়ার একটা পরিকল্পনা আছে বিভিন্ন দেশে। কাজে এইটা 100 বছর লাগতে পারে, 100 বছর পরে এটা সমাধান হইলে পরে ইলেকশন। কিন্তু আমার কথা হচ্ছে এটা 100 বছরের সমাধান হবে না। এখানে যদি আইসা আরাকান আর্মি, তাদের স্টেট, চায়না, বার্মা, মানে ইন্ডিয়া, আমেরিকা, বাংলাদেশ সব মিলে যদি এখানে এই যে করিডোরের ঘটনার মাধ্যমে রাষ্ট্র সৃষ্টির একটা পরিকল্পনা হয়, সবকিছু নিয়ে আমার শুভপুর ব্রিজ থেকে ধরে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, তাই এটা শত শত বছর চলবে। এরপরে ইলেকশন হলো কি হলো না, আমাদের কথা, আমাদের নেতা যে কথা বলছে সেই কথাটা ছিল কি, এই তারেক রহমান সাহেব কালকে বলছে এই কাজটা করিডোর দিয়া দেওয়া, সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দেওয়া, এইগুলার সিদ্ধান্ত দেওয়ার মালিকানা কিন্তু একটা আইডেন্টিটি গভর্নমেন্টের না। আপনার কাজ হলো একটা ইলেকশন দেওয়া। আপনি যে বলছেন জুন মাসের মধ্যে, আমরা চাচ্ছি ডিসেম্বরের মধ্যে, জামাত চাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে। এখন তো উনি এটাকে এমন অনির্দিষ্ট করলেন যে জীবনে যাতে কোনোদিন আর ইলেকশন না হয়। এই কথা বলার জন্য আমি এখানে বসি নাই, কিন্তু এই তর্ক করার জন্য বসি না। আমি মনে করি এই সরকার ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়ে মেজরিটি পার্টির হাতে দায়িত্ব ছেড়ে চলে যাবেন। তারা সিদ্ধান্ত নিবে, করিডোর দিবে আমেরিকার সাথে, ইন্ডিয়ার সাথে, তাদের কি এটা তারা, এটা ইউনূস সাহেবদের কিছু করার নেই। এখন ইউনূস সাহেবদের পক্ষ হয়ে যদি কেউ কথা বলতে চায় সেই কথাটা আমি শুনবো। ইউনূস সাহেবের সরকারের তাইলে বলতে হবে যে আমরা ইউনূস সাহেবের সরকারের পক্ষের মানুষ, আমি তাদের কাছ থেকে শুনবো। আমি তো ওনার কাছ থেকে এই কথা শুনতে রেডি না। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? আমি ওনার আমি একটু অন্য প্রসঙ্গে, আপনি ওনাকে আমি আগেই কিন্তু 100 বার জিজ্ঞাসা করছি ওনাকে, উনিও আমাকে চিনেন না, আমি ওনাকে চিনি। আমার সাথে, আমাদের দুজনের সাথে বোধহয়, আমার ভাইয়ার সাথে বোধহয় কোনোদিন একদিন আলাপও হয় না, তার মেন্টালিটি আমি জানি না। কিন্তু উনি যে জ্ঞানী মানুষ এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। উনি জ্ঞানী আলাপ করেছেন, জ্ঞানী মানুষ। আমি খুবই কম বুঝি, আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনাকে একটা জিনিস বলে দিই, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না এবং আমি কোনো সরকারের পার্ট হয়ে কোনো কথা এখানে বলছি না। আমার যে বিশ্লেষণ করি, এখানে অনেক টকশো করি, বিভিন্ন জায়গায় করা হয়, লেখা হয়, আমি অন দ্য বেসিস অফ দ্যাট কারেন্ট সাবজেক্ট ম্যাটারের উপর কথা বলেছি। হ্যাঁ, আমি আপনাকে এটা বলিনি যে ইলেকশন কিয়ামতের আগ পর্যন্ত হবে না। আমি বলেছি যে ওই কালচার বা এনভায়রনমেন্টটা আমি এখন দেখতে পাচ্ছি না। এমনও তো হতে পারে ইলেকশন হতে পারে 2 মাস পরেও হয়ে যেতে পারে, 1 মাস পরে হয়ে যেতে পারে, 15 দিনে হতে পারে। আমি বলছি এই আমি এখানে একটু ক্লারিফাই, আমি একটু আপনাদের কাছে উইথ ডিউ রেসপেক্ট আমি একটু ক্লারিফাই করি দুজনের জন্যই। সেটি হচ্ছে এখানে আসলে কোনো সম্মানিত মানুষ, ওনার সাথে আমি ডাইরেক্ট কোনো শিক্ষক মানুষের সাথে কথা উত্তর দিতে চাই না। উনি কিন্তু ইলেকশন, ইউনূস সাহেব কিন্তু 26 জুন মাসে একটা ইলেকশন দেখতেছে। উনি কিন্তু এই কথাটা মানতে রাজি না যে 26 জুনেও একটা ইলেকশন ইউনূস সাহেব করছে। কথাটা কি বুঝতে পারছেন? আমি বলিনি, আমি ইলেকশন নিয়ে কোনো সার্টেন ডেট নিয়ে আমি কোনো কথা বলিনি। আমি আমার ব্যক্তিগত মতামত দিয়েছি। মানে উনি ওনার ব্যক্তিগত মতামত বলেছেন। ফজলু ভাই, ব্যাপারটি হচ্ছে উনি ওনার একটা ওপিনিয়ন বলেছেন যে নির্বাচনের পরিবেশ নিয়ে এই বিষয়টি, এটি আসলে সরকারের পক্ষ বিপক্ষ বিষয়টি এরকম না। আমি আমার ব্যক্তিগত মতামত দিয়েছি। জি বলেন, আপনি বলেন আপনার ব্যক্তিগত সময়ের মধ্যে স্পেসিফিক ডেট দেখে আমি বলতে পারছি না, এটাই আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে, জনাব ফজলুর রহমান, আমি একটি ভিন্ন প্রসঙ্গে আসি, রাজনৈতিক বিষয়ে আসি। সেটি হচ্ছে যে সম্প্রতি একটি বিষয় খুব দেখা যাচ্ছে, জামাত ইসলামীর সাথে তো আপনারা একসময় জোট ছিলেন, আপনারা এক অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের, এবং দীর্ঘদিন আপনারা একসাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রায়ই যে জামাতকে নিয়ে অনেক কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বা বক্তব্য দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের বিশ্বদাদার কথাবার্তাও এখানে হচ্ছে। সম্প্রতিও দেখেছি যে জামাতকে নিয়ে আপনাদেরই দলের আরেকজন সিনিয়র নেতা, উনি অনেক সিনিয়র নেতা, উনিও কথা বলেছেন। তো এই যে সার্বিক বিষয় থেকে মানে ধারণা করা হচ্ছে, অনেকেই মনে করছেন
যে জামাতের সাথে বিএনপির যে একটি সুসম্পর্ক ছিল জোটবদ্ধ রাজনীতির মাঠে, সেই সম্পর্ক থেকে কি আসলে দুজন সরে এসেছে, সম্পূর্ণভাবেই কি সরে গেছে, নাকি এটিও একটি রাজনৈতিক কৌশল দুই দলের পক্ষ থেকে? আমি আলোচনার আগাইতে চাই না, তারপর আপনি জিজ্ঞেস করছেন, আমি কথাটা বলি। এই সিদ্ধান্তটা আমার দলের স্থায়ী কমিটি, যারা সিদ্ধান্তের মালিক, এবং আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের সিদ্ধান্ত। জামাতের সঙ্গে আমাদের সম্পর্ক কি থাকবে না থাকবে সেটা তারা সিদ্ধান্ত করবে। আর আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি দীর্ঘদিন যাবৎ জামাতের ব্যাপারে কিছু কথা বলে আসতেছি। জামাত যেদিন থেকে বলছে 16ই ডিসেম্বরের পত্রিকার পাতায় লেখা যে যারা 71 সনে মুক্তিযুদ্ধ করছে অস্ত্র নিয়ে, আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে, এবং আল্লাহ তাদেরকে মাপ না করলে তারা কোনোদিন বেহেশতে যাইতে পারবে না, সেদিন থেকে কিন্তু আমি জামাতের ব্যাপারে বলা শুরু করছি বা বলছি। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, এবং আমি মনে করি না মুক্তিযুদ্ধ করে আমি কোনো পাপ করেছিলাম বা মহাপাপ করেছিলাম। আমি মনে করেছিলাম বাঙালি জাতির মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হইল প্রথম এবং প্রধান ফাউন্ডেশন। কারণ মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হতো না। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। বাংলাদেশের পেট ছিঁড়েই মুক্তিযুদ্ধ আসছে, বাংলাদেশ আসছে। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ আসছে। কাজে বাংলাদেশ যারা বিশ্বাস করে, এরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে হবে। সেই অনুযায়ী জামাতের এই সব কথার ব্যাপারে, যে ওই দিনও যে স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি, এইসব স্লোগানের ব্যাপারে আমি আমার মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, চেতনা থেকে আমি অনেক কথাই বলছি। এবং আমি মনে করি জামাত গত 54 বছরে, আমার প্রথম মনে হয়েছিল 5ই আগস্টের পরে যে কিছুটা তারা আগের যে ইতিহাস সেটা ভুলে নতুন ভাবে বাংলাদেশে গণতন্ত্রের চর্চায় তারা নিজেদেরকে নিয়োজিত করবে, কিন্তু আমার কাছে সেটা এখন আর মনে হয়। যদি তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধকে তারা যদি মনে করে যে এটা কোনো এইটা পাকিস্তানকে ভাগ করার জন্য, যেটা এখনো তারা মনে করে যে এটা দুই ভাইয়ের লড়াই ছিল, আমরা এক ভাইয়ের পক্ষে ছিলাম, তাহলে তাদের সাথে জিয়াউর রহমানের দল, যে জিয়াউর রহমান 1971 সনের 27শে মার্চ ঘোষণা করেছিল, ঘোষক ছিল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তাদের কিভাবে হবে? 2 নম্বর হলো, হ্যাঁ, গণতন্ত্রের সংগ্রামে কোনো কারণে আন্দোলন সংগ্রামে একটা জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ঐক্যবদ্ধ আন্দোলন হতেই পারে। সেখানে জামাত ইসলাম আমার শত্রু, আমি তার শত্রু, এটা আমি মনে করি। জামাত ইসলাম যদি মনে করে সে ধর্মের নামে রাজনীতি করবে, তার সংবিধান হবে শরিয়া ভিত্তিক সংবিধান, তারা পাবলিকের কাছে যাবে। পাবলিক যদি তাদেরকে সাপোর্ট করে, তারা এই দেশ চালাবে, আমরা তাদেরকে সেলিউট করব। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের 72-এর সংবিধান 30 লক্ষ শহীদের রক্তের আকরে লেখা সংবিধান। সেই সংবিধান পরিবর্তন হইতে পারে, এবং সেই সংবিধান হয়েছেও তাই। 16-17 বার পরিবর্তন আবার আরো হইতে পারে, কিন্তু দেয়ার মাস্ট বি ডেমোক্রেসি ইন দা কান্ট্রি। মানুষ যাতে তাদের নিজের অধিকার কায়েম করার জন্য নিজের ভোট প্রয়োগ করতে পারে, নিজের মতামত প্রয়োগ করতে পারে, একটা গণতান্ত্রিক সমাজে বসবাস করতে পারে, এইরকম ধরনের ফিট দুনিয়া দাঁড়িয়ে একটা অবস্থা রাখে এই বাংলাদেশ চালাইতে হবে। কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল এই দেশে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। ইয়াহিয়া খান যখন 1970-এর নির্বাচনের রায় মানে নাই, যে রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সারা পাকিস্তানের মানুষ মেজরিটি করেছিল, সেই রায়ের না মানার কারণে কিন্তু যুদ্ধটা হয়েছে। ইয়াহিয়া খান যদি সেই সময় সেই রায় মাইনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে পাকিস্তান সরকারের ক্ষমতা দিত, তৎকালীন সময়ের মতো করে আর যুদ্ধটা হয়তো হতো। তো আমরা যেহেতু গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিতভাবে থাকা উচিত। আমি মনে করি বাংলাদেশে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনীতির পরিবেশ থাকা উচিত। এখানে সমস্ত দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে। আমি মনে করি সংবিধান অনুযায়ী এই দেশে নারী পুরুষের সমান অধিকার থাকবে, শিক্ষায়, দীক্ষায়, চলাফেরায়, সম্পদে, সব দিক থেকে। এটা আরেকজন নাও মনে করতে পারে, এবং সেই কারণে আমি মনে করি যারা এই দেশের মালিক, তাদের কাছ থেকে আপনার ম্যান্ডেট দিতে হবে। 5 বছর পরে পরে
আপনার ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে কে চালাবে দেশ। যদি জামাতের পক্ষে বা হেফাজতে ইসলামের পক্ষে মানুষ ভোট দেয় তাদের সরিয়ে আইন করার জন্য, আমার তো সেখানে আপত্তি করার কিছু নাই। কিন্তু আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষে আমি আসি, থাকবো মৃত্যু পর্যন্ত। যদি আমাকে বা আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে যদি সমর্থন করে, নিশ্চিতভাবে আমরা দেশ চালাবো। আর এইখানে নন ইলেক্টেড গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তার কোনো দায়িত্ব নাই একটা দেশের এত বড় বড় বেসিক কাজগুলো করা। এটা জীবনে কখনো কোনো দেশে, বাংলাদেশ সহ কোনো সময় কোনো দেশে কেউ করে নাই এত বেসিক কাজ উইদাউট মানে participation or without the permission of the people of the country. আমি মনে করি এটা সেই গণতন্ত্রের মাধ্যমে চলবে। আর এখন যেটা হইতেছে, এটা মব জাস্টিস যা চলতেছে, এখন তো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই, প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে। এখন কিভাবে সেটা আসবে, আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করতে চাই না, সেটা কিভাবে আসবে আবার আমরা সবাই সম্মিলিতভাবে সেটা আনা দরকার। ওই যে কানে কানে, মনে মনে, গোপনে গোপনে দেশের ব্যাপারে বড় বড় সিদ্ধান্ত নিয়ে দেশ বিদেশের সঙ্গে নিজেকে তাদের চক্রান্তের সঙ্গে যুক্ত করে এই দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়াটা সঠিক হবে বলে আমি মনে করি। আমি মনে করি সবটাই সুস্পষ্টভাবে মানুষকে বলতে হবে। এখন পার্লামেন্ট নাই, ঠিক আছে, ইলেকশন হইল না, কিন্তু যে কোনো সিদ্ধান্ত ইন্টারিম গভর্নমেন্ট নিতে চায়, সমস্ত রাজনৈতিক দলকে একসাথে বসিয়ে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি। এটা হলো আমার কথা। হ্যাঁ, আমি কোনো হার্ড মানুষ যেন আমি কিছুই মানি না, আমাকে এটা দিতে হবে না, সবাই মিলে যা হয় তাই হয়। অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান, আমি আরেকটি বিষয় একটু জানি আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হয়েছে, তারা তাদের বিষয়, তাদের অনেকগুলো যৌক্তিক দাবি ছিল, তারা বলেছে সেগুলো নিয়ে কথা হয়েছে এবং সেগুলো সরকার মেনে নিয়েছে। ইতিমধ্যে নার্সিং এর শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে আমরা অনেককেই দেখছি যে রাস্তায় থাকছে, রাজপথে থাকছে। তো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই যে গত 16 বছরে তো এত দাবি দাওয়া নিয়ে কাউকে রাস্তায় ততটা নামতে দেখা যায়নি, যেটা বিভিন্ন সময় দেখা গেছে, এবং অনেকেই বলছে বিষয়টিকে নিয়ে যে এখন কেন এত দাবি বা এত কিছু নিয়ে রাস্তায় নামা হচ্ছে, নামছেন, ওনাদের কথা বলছেন, ওনার যৌক্তিক দাবি থাকতেই পারে, কথা বলছেন, কিন্তু সেগুলো জন্য সুষ্ঠু সমাধানের কোনো পথ রাজপথ ছাড়া কি আর কি নেই? বা এতগুলো আন্দোলন একই সাথে হয়ে যাচ্ছে বিভিন্ন সময়, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এইভাবে দেখছি, আপনি একটা বাড়ির পাশ দিয়ে 10 জন লোক হেঁটে যাচ্ছেন, 10 বন্ধু, আপনাদের হাতে টাকা পয়সা নাই, কিন্তু আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, নেতা, আপনারা যদি মনে করেন এই বাড়িতে কিছু টাকা পয়সা আছে, 10 জন একটা স্লোগান দিয়ে ঢুকে গেলেন, এটা ফ্যাসিস্টের বাড়ি, এবং এই বাড়ির সোনাদানা যখন লুট করবেন, পুলিশ যাবে না, মিলিটারি যাবে না, কেউ ফিরাবে না, মব করে আপনি সবকিছু করে নিয়ে আসতে পারবেন। এই যে কালচারটা শুরু হয়েছে, এই কালচার অনেককে উৎসাহিত করে যে আমরা 500 লোক, 1000 লোক স্লোগান দিয়ে যদি অমুক কানে যাই, তাইলে আমার ন্যায্য অথবা অন্যায্য সমস্ত দাবি আমরা পূরণ করতে পারবো। এটাই কালচারটা বাংলাদেশে শুরু হয়েছে, যেটাই বাংলাদেশকে খুব ক্ষতির দিকে নিয়ে যাবে। আমি মনে করি ইয়েস, আপনি যেটা খালি রাজপথে মিছিল করে দাবি আদায়ের চেয়ে আলাপ আলোচনার মাধ্যমে দাবি কথাটা যৌক্তিক ভাবে তুলে ধরে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা মানে আদায় করতে পারাটাই হইলো সবচেয়ে বড় কাজ। কিন্তু আমাদের দেশে তা তো হচ্ছে না, এখন আরো বেশি ওই যে রাস্তার আন্দোলন হচ্ছে, এরা ওরা ওরা, ওইটাকে ওই যে মব জাস্টিস, এটার কোনো বিচার হয় না বলেই সবাই মনে করে যে আমি রাস্তায় নামলে আমার দাবি আদায়। এই কারণে এই অশান্তিটা, অস্থিরতাটা এই সমাজে বেশি হচ্ছে। আর এই সমাজে যেহেতু পিলার নাই, কেন পিলার নাই? ইলেকশন হইলে পরে ধরেন ঢাকা শহরে 25 জন এমপি থাকবে, সারা বাংলাদেশে 300 এমপি থাকবে যে দলেরই, আর এমপি যখন হয়ে যাবে তখন মানুষ এক জায়গাতে গিয়া বিচার দেওয়ার বা মানুষকে
বুঝ দেওয়ার মতো, কন্ট্রোল করার মতো একজন নেতা সৃষ্টি করবে, যেহেতু মানুষ তাকে ভোট দিয়ে বানাবে। এই জায়গাটা, এই পিলার গুলো সব নষ্ট হয়ে গেছে বলে বিল্ডিং আস্তে আস্তে ভেঙে পড়তেছে। কাজে পিলার যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে সৃষ্টি না হবে, এই ধরনের উৎপাত চলতেই থাকবে। এই ধরনের উৎপাত আপনি এটা বন্ধ করতে পারবেন। আর মানুষ মনেও করে না যে আসিফ নজরুল সাহেব একজন প্রফেসর মানুষ, অত্যন্ত সম্মানিত মানুষ, উনি গিয়া কথা বললে মানুষ শুনবে, এটা মনে করে না। যে কারণে ওই ছেলেরা গিয়া থামাইতে চাইলে দেখলাম মাহফুজ আলমের মাথার মধ্যে বোতল দিয়ে ঢিল মারছে। এটা একজন নির্বাচিত প্রতিনিধি হইলে তার মাথার মধ্যে ঢিল মারা খুব কঠিন জিনিস। তাদের মনে আসতো হি ইজ এন ইলেক্টেড ওয়ান বাই দ্য মেজরিটি পার্সেন্ট অফ দ্য কান্ট্রি। আমি মনে করি এটার একমাত্র সমাধান হলো সবাই মিলে বসে একটা নির্দিষ্ট সময় একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সঠিক ইলেকশন করে একটা স্ট্রাকচার দ্বারা করানো, রেলটাকে সঠিক ট্রেনে তোলা, এতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা সত্য না, ওখানেও ভুল ত্রুটি হবে, কিন্তু এই দেশের মানে রাজনীতির চলাটা শুরু হবে। তা না হইলে ওই আমরা অনির্দিষ্ট কালের জন্য অন্ধকারের পথে ধাবমান বলে আমি মনে করি। ফজলু ভাই, আমি এখানে বিনয়ের সাথে একটি বিষয় আপনাকে একটু বলতে যাচ্ছিলাম। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে এই যে মাননীয় তথ্য উপদেষ্টার মাথায় বোতল ছুঁড়ে মারা হয়েছিল, এমন একটি বাজে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি যে নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক, সরকারের দায়িত্বে যদি কেউ থাকে, সম্মানিত কোনো ব্যক্তি, উনি যদি জনসম্মুখে কোনো কথা বলতে যান, তখন তার সাথে এই ধরনের আচরণ, সেটি নির্বাচিত অথবা অনির্বাচিত প্রতিনিধি যেই হোক না কেন, সেটি তো আসলে শোভনীয় নয়, তাই নয় কি? এই বিষয়টি তো শোভনীয় নয়। এই ব্যাপারটা আমি আপনার সঙ্গে একমত। একজন সম্মানিত মানুষকে ঢিল মারা বা তাকে বকাবকি করা, এটা আমি কিছুতেই সময় আমি একমত, কিন্তু জিনিসটা ঘটছে, এই ধরনের ঘটছে, এটা ঘটা উচিত। এই ব্যাপারে আমি আপনার সঙ্গে সম্মানিত মানুষের সম্মান রক্ষা করতে, এটা এই ব্যাপারে আপনার সঙ্গে কোনো আমার দ্বিমত। ওই এখানে গেল, একজনকে মারে দিল, মাথা ফুলাই দিল, রক্তাক্ত করলো, এই যে কালচারটা শুরু করছে। আগে এই যে আমি ছাত্র নেতা ছিলাম বলবো না, তবে ছাত্রদের সাথে আমি রাজনীতি করছি। আমার জীবনে করতে কোন ছাত্র আমার গায়ে হাত দিব, আমাকে একটা এটা কল্পনাই তো করিনি। কিন্তু এখন তো তা না, এখন তো কে নেতা কে কর্মী এটা বলার কোনো অপেক্ষা না। কে মার খাইবো, কে রক্তাক্ত হবে কেউই জানে না, কখন মব শুরু হবে, কার গায়ে ঢিল পড়বে এটা তো কেউ জানে না। এই কালচারটা তো ধ্বংস হয়ে গেছে, আমরা ধ্বংস করে ফেলছি, সবাই মিলেই করছি। হয়তো বা এটার দায় ভাগ আমার উপরেও। ধন্যবাদ। আমি প্রফেসর ফাহাদ বিন জাহেদ, আমি আপনার কাছে আসি। ওই দাবি আদায় নিয়ে যে কথা বলছিলাম আমরা, সেটি হচ্ছে আন্দোলনের বিভিন্ন মেরুকরণ বা বিভিন্ন সময় আন্দোলন হচ্ছে, দাবি আদায়ের জন্য রাজপথে নামছে। এটি কি, বিষয়টি কি এরকম কিনা? অনেকেই বলছেন যে এতদিন আসলে কারো বলার মতো বাক স্বাধীনতা ছিল না গত সরকারের আমলে, সেই জন্য এখন স্বাধীনতা পেয়েছে এবং সেই কারণের জন্যই সবাই যে যার মতো করে রাস্তায় নেমে এসেছে, যার যেখানে কমতি আছে, যে যেখানে এতদিন বঞ্চিত ছিল বা বিভিন্ন কারণে নির্যাতিত ছিল, যে কারণের জন্য ওনারা রাস্তায় নেমে এসেছে, এমন কথাও কিন্তু বলা হচ্ছে। অনেকেই বলছেন যে তাহলে এই সরকার বাক স্বাধীনতা দিয়েছে বলেই ওনারা ওনাদের দাবিগুলো উত্থাপন করতে পারছেন বিভিন্ন মাধ্যমে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এই এই যে মন্তব্য বিভিন্ন জনের কাছ থেকে আসছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? Yes, sir. Thank you for asking me this question. আমি একটা কথা বলি, আমি আমেরিকাতে একসময় ছাত্র রাজনীতি করেছি। হ্যাঁ, কিন্তু ওইখানকার ছাত্র রাজনীতি আর এখানকার ছাত্র রাজনীতি দুইটা ডিফারেন্ট বল গেম। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দেখা যায় মারামারি কাটাকাটি, সেটা যে সরকারই থাকুক, তাদের স্টুডেন্ট উইং থাকে, তারা বিভিন্ন জিনিসকে ডমিনেট করার চেষ্টা করে, হল দখল করার চেষ্টা করে, এগুলো চলে। এখন বাক স্বাধীনতার যে কোশ্চেন আসছে যে ফ্রিডম অফ স্পিচ, তো ফ্রিডম অফ স্পিচটাকে শুধুমাত্র পাবলিক ডেমনস্ট্রেশন না করে আরো অনেক ওয়ে আছে যেটার থ্রুতে এটাকে রিজলভ করা যায়। হ্যাঁ,
সেটা টেবিল টক হতে পারে, সেটা ডিসকাশনস হতে পারে, সবাইকে নিয়ে আলোচনা হতে পারে। তবে পিসফুল ডেমনস্ট্রেশন যেটাকে বলে, যে জনদুর্ভোগ না ঘটিয়ে যদি কোনো ডেমনস্ট্রেশনের কথা বলা যায়, তাহলে আই সাপোর্ট দ্যাট অ্যাক্টিভিটি। জনদুর্ভোগ না ঘটিয়ে কিন্তু করা যায় পিসফুল ডেমনস্ট্রেশন। এটা দুনিয়ার সব জায়গায় আছে। বিশ্বের অন্যান্য বড় বড় যে সমস্ত কান্ট্রি আছে, আমেরিকা, ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি, সবখানে এগুলো হয়। কিন্তু আপনি যখন জনদুর্ভোগ করছেন, যখন আপনি সেটাকে ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছেন, দিস ইজ সামথিং উই ডোন্ট এক্সপেক্ট ফ্রম দেম। কারণ তারা তো শিক্ষিত সমাজ, তাই না? আগামী দিনের তারাই তো নেতৃত্ব দিবে। এখন যারা স্টুডেন্ট, ইন দ্য ফিউচার দে আর গোনা লিড দ্য কান্ট্রি। সো তাদের কাছ থেকে ইন দ্য ফিউচারে এবং বর্তমান সময়েও সবাই একটা দায়িত্বশীল আচরণ এক্সপেক্ট করে। তো আমাদের বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক বিষয়ে দাবি আদায় এবং দাবি বাস্তবায়ন, এটা নিয়ে সবচেয়ে যৌক্তিক আন্দোলন তা না। যেমন আমি 5ই আগস্টের পরে লিটারেলি দেখেছি যে কাজের বুয়ারাও রাস্তায় নেমে আন্দোলন করছেন। হ্যাঁ, যে তাদেরকে কেন বুয়া বুয়া ডাকা হয়, তাদেরকে কেন সম্মান দেওয়া হয় না। তো এরকম অনেক আন্দোলন আছে, কিন্তু আপনি যদি ভিতরে দেখেন যে মেরিট অফ দ্যাট ডেমনস্ট্রেশন, তো ওই মেরিটটা কিন্তু সবগুলো আন্দোলনে যে ঠিক তা কিন্তু না। ঠিক আছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এমন ভাবে অসন্তোষ হলো যে তারা যেই ফ্যাক্টরিতে কাজ করছে, ওই ফ্যাক্টরি, ওই মিল, ওই ইন্ডাস্ট্রি সবকিছু ভেঙে আগুন জ্বালিয়ে দিল, ধ্বংস করে দিল। তাহলে তাদের পরবর্তীতে কর্মসংস্থানটা কোথায় গিয়ে হবে? ঠিক আছে। সো একটা ওয়ে আছে এই সমস্ত জিনিস করার। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেক জায়গাতেই প্রপার এডুকেশনের অভাব আছে, যে যেটাকে বলে যৌক্তিক এডুকেশন, প্রপার এডুকেশন, যে হাউ টু হ্যান্ডেল আ প্রবলেম, হাউ টু সেটল থিংস, ওয়েন টু বি ভোকাল, এটা কিন্তু অনেকে জানে না। ঠিক আছে। এই জিনিসগুলোর কারণে আমি মনে করি যে অনেক জায়গাতেই সমস্যা হচ্ছে। তবে এইগুলোকে যদি ঠিক মতো এগুলোকে অ্যাড্রেস করা যায়, যদি ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে আমি মনে করি যে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা আপনি বললেন, আমি আপনার এই কথাটার সাথে একমত, একটু আগে বলছিলেন আমি শুনলাম, সেটা হচ্ছে একজনকে এইভাবে বোতল মারা। তো আই ডু নট accept this kind of violence. এটা কখনোই acceptable না। একটা লোক নির্বাচিত হতে পারে বা অনির্বাচিত হতে পারে, কিন্তু সে সেখানে গিয়েছে, সে একটা চেয়ারে আছে, সে একটা পজিশনে আছে, সে একটা দায়িত্ব পালন করছে। আপনি তাকে হুট করে একটা জিনিস মেরে দিতে পারেন। আপনি আপনার কথা বলতে পারেন 100 বার, আপনি আপনার দাবি যেটা আছে সেটাকে দরকার লাগলে আরো ডাবল ভলিউমে তার সামনে জোরে বলতে পারেন, কিন্তু তার মানে এই না ইউ আর গোনা ফিজিক্যালি হার্ট দ্যাট পারসন। এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি হয়তো খুব কম জানি, আমার মেধার লেভেল হয়তো অনেক সীমিত, অত বেশি জানি না, আই হ্যাভ ভেরি লিমিটেড নলেজ, তবে এতটুকু বুঝি যে বাংলাদেশ ইজ গ্লোবালি কানেক্টেড। এটা আজকের 40 বছর আগের বাংলাদেশ না, 50 বছর আগের বাংলাদেশ না, ইট ইজ গ্লোবালি কানেক্টেড। আপনি বাংলাদেশে যে সমস্ত কাজ হচ্ছে বা কর্মকাণ্ড হচ্ছে, এগুলো কিন্তু বিদেশীয় মানুষ দেখছে, রিপোর্ট হচ্ছে। আজকে যে ইউটিউবের ট্রেন্ড, এক একটা ইউটিউবারের অনেকে রেভলিউশনস করে ফেলছে। হ্যাঁ, তাদের মিলিয়নস অফ ভিউয়ার্স আছে, ফলোয়ার্স আছে। তাহলে আপনি বিদেশিরাও কিন্তু বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখছেন, তাই না? তো এই জিনিসগুলা, এই যে বাজে জিনিসগুলো আছে সেগুলোকে পরিহার করা দরকার, মানুষের সেগুলোকে পরিহার করা দরকার। আরেকটা কথা আমি একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আমি একটু আগে যে একটা স্টেটমেন্ট নিয়ে হয়তো আমরা একটু কথা বলেছি, আমি অল ডিউ রেসপেক্ট, আমি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে বলছি, উনি অনেক শ্রদ্ধেয় মানুষ এবং আমার থেকে বয়োজ্যেষ্ঠ। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একজন অ্যানালিস্ট হিসেবে আমি জিও পলিটিক্যাল ভিউ পয়েন্টটাকে শুধু তুলে ধরেছি। এখন ইলেকশন, সেটা তো অবশ্যই বাংলাদেশে হবে, এবং ইলেকশন হলে, ইলেকশনটা হওয়ার আগে কিন্তু আপনি জানেন কিছু কিছু জিনিসের কিন্তু একটা মোটামুটি সংস্কারের দরকার আছে, তাই না? যে ইলেকশনটা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। কিন্তু তার মানে এও না যে সংস্কার আপনি করতে থাকবেন বছরের পর বছর, আর মাঝখানে কোনো ইলেকশন হবে না। সো ইলেকশন শুড বি দেয়ার, যেখানে সব ধরনের, সব মতের, সব দলের মানুষ অংশগ্রহণ করবে, এবং পিপল উইল ডিসাইড who's gonna get the power. মানুষ ডিসাইড করবে।
তাই না? এবং এই যে একটা জিনিস, আপনার আর্টিকেল আছে আমাদের কনস্টিটিউশনে, যেটাকে বলা হয় যে রক্ষা কবচ টাইপ। হ্যাঁ, যে একটা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সে চাইলে তার দলের বিপক্ষে, মানে একটা পলিসি, তার দল যে পলিসিটাকে অ্যাডপ্ট করছে সেটার বাইরে সে ইচ্ছে করলে ভোট দিতে পারবে না। আমি এটাকে অবজেক্ট করি, কারণ আই হ্যাভ সিন ডেমোক্রেসি ইন দ্য ইউএস, যেখানে বাই পার্টিসানশিপে কাজ হয়। ওই রিপাবলিকানদের সব কথায় যে ডেমোক্র্যাটরা অপোজ করে তা না, ডেমোক্র্যাটরা কিন্তু ভোট দেয়। অনেক ম্যাটার আছে যেখানে রিপাবলিকান এন্ড ডেমোক্র্যাটস দুটো পক্ষই কিন্তু একটা জায়গায় এসে কাজ করে, বাই পার্টিসানশিপ থাকে। তা এই যে জিনিসগুলা, যেগুলো সংস্কার হয়তো বা করতে বেশি সময় লাগার কথা না, আমি চাইবো সংস্কার হবে। আমি শুধুমাত্র ওনাকে জিনিসটা হিসেবে বলছিলাম, সেটা হচ্ছে দি এক্সিস্টেন্স অফ এনভায়রনমেন্ট, ইলেকটোরিয়াল এনভায়রনমেন্ট এন্ড কালচার, সেটা আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে নেই। সেটা যে কোনো সময় আসতে পারে। আবার উৎসব মুখর পরিবেশে সবাই নামবেন, উৎসব মুখর পরিবেশে ভোট চাইবেন, মানুষের দাঁড় করে যাবেন। সো যে কোনো সময় হতে পারে। সো আমি বলছি এক্স্যাক্টলি ওই ডেটটা মিল করেছি, যে আই এম কনফিউজড অ্যাবাউট দ্যাট ডেট, যে ওটা কি 3 মাস পরে নাকি 6 মাস পরে, নাকি এমনও তো হতে পারে যে বিফোর 2026 ডিসেম্বরে হয়তো বা দেখা গেল ইলেকশন হয়ে গেল। ওকে, সো দিস ইজ মাই ভিউ পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমি একদম শেষের দিকে আমি জনাব ফজলুর রহমান আপনার কাছে আসি। ফজলু ভাই, আপনি যদি বলেন, সেটি হচ্ছে যে আপনি দেখছেন যে সংবাদ প্রকাশিত হয়েছে ভারতের একটি সংবাদ মাধ্যম নিউজ 18, সেখানে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী, ওনার যিনি সন্তান ছেলে সজীব ওয়াজেদ জয়, উনি বোধহয় ভারতে সফরে আসবেন, এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে। তো এটি নিয়ে আবার অনেক কথা হচ্ছে, এগুলো নিয়েও অনেক ধরনের আলোচনা সমালোচনা দুদিক থেকেই হচ্ছে বিভিন্নভাবে। তো সেটিকে আপনার কাছে কি মনে হয় যে এটি কি, আবার আপনি এটিও জানেন সম্প্রতি উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আহ, তো এই যে ভারতে ওনার আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, মায়ের সাথে দেখা হবে, এটিকে রাজনৈতিক ভাবে কোনোভাবে যুক্ত কিনা, আওয়ামী রাজনীতির সাথে এটি কোনো যোগসূত্র রয়েছে কিনা, তাদের কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনার অংশ কিনা, বা বিষয়টি আসলে কি আপনার কাছে মনে হয় একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে? আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা অত্যন্ত বিব্রতকর প্রশ্ন। এর আগে প্রফেসর সাহেব যে নির্বাচন সম্পর্কে যে কথা বললেন, আমি তার সাথে আমি কোনো দ্বিমত পোষণ করি না। নির্বাচনও এমন ভাবেই হওয়া উচিত, একটা সংস্কার হওয়াই উচিত, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক, এবং এটার জন্য কিছু সময়ও দেওয়া উচিত, এটা আমি অস্বীকার করছি। একদম ওই যে পরে হরিবল একটা ইলেকশন করলাম, যার কাছে 500 কোটি টাকা আছে, যার কাছে লাঠি আছে, যার কাছে বন্দুক আছে, প্রশাসন আছে, সেই আগের মতো করে ইলেকশনে চলে আসলো, ওইগুলো তো আর আমি শোনা। ওনার এই কথাগুলোর সঙ্গে আমার কোনো দ্বিমত নাই যে নির্বাচনের, কিন্তু আমার প্রথম একটু হয়েছিল যে উনি নির্বাচনটাকে একদম সুদূর পরাহত করে ফেলছে। নির্বাচন একটা হওয়াই উচিত, এবং এটা আমার দল যেহেতু বলছে ডিসেম্বরের মধ্যে 25-এর, আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমার দল চাচ্ছে, আমি চাচ্ছি। 1, 2 হইলো আপনি যে কথাটা জিজ্ঞাসা করছেন, ওই সজীব ওয়াজেদ জয় কই থেকে আসলো, শেখ হাসিনার মার সাথে কোথায় দেখা, এটা আমার সাবজেক্ট, দিস ইজ নট মাই সাবজেক্ট। এই সাবজেক্ট এর উপরে আলোচনা করা আমার দায়িত্ব, এবং এইটাও আমি মনে করি যে বাংলাদেশের যা কিছু হবে, বাংলাদেশের গাছের গোড়া বাংলাদেশের মাটিতেই থাকতে হবে, বীজ এখানেই হবে, এখান থেকেই গাছ উঠবে, সেই গাছ বড় হইয়া এখানেই ফল দিবে। কাজেই দেশে বিদেশে কারা কি করলো না করলো সেই উত্তর দেওয়ার দায়িত্ব আছে আমার, এটা আমি মনে করি। আর সজীব ওয়াজেদ জয় একজন রাজনীতিবিদ যদি হয়ে থাকে, এটা বোধহয় আমার জন্মের আগে বা আমার মৃত্যুর পরে, এখন না, এগুলা নিয়ে আমি কোনো কথা বলি না এদের সম্পর্কে। এখন খুব ক্লিয়ারলি আপনাকে বলো, খুব ক্লিয়ারলি, যে সজীব ওয়াজেদ জয় কবে রাজনীতিবিদ হয়েছে, কবে কি, এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। বুঝছেন আপনি কথাটা?
কাজে আমি এইসব প্রশ্নের উত্তর এই ধরনের জি এই ধরনের কি বলবো, এরা আমাদের সন্তানের মতো, এদের কথা এদের ব্যাপারে আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না। এ হলো কথাটা। দেশের মানুষ এদের কিভাবে দেখে এইগুলো আপনারা সবাই বুঝেন, আমার মুখ দিয়ে কেন বলাইতে চান? আমি মনে করি যে এই দেশে জি দেশটা বড় ষড়যন্ত্রের মধ্যে আছে, চক্রান্তের মধ্যে আছে। আমি ওনার মতো গ্লোবাল পলিটিক্স বুঝি না, খুব চক্রান্তের মধ্যে আছে। পৃথিবীটা এখন খুব ইউনিটারি। এইখানে আমি 1 মিনিট আগে যে কথাটা বলবো, 1 সেকেন্ড আগে, এই কথাটা কিন্তু ফিনল্যান্ড থেকে অথবা ফিলিপাইন থেকে অথবা আমেরিকা অথবা মেক্সিকো থেকে অথবা ইস্ট এশিয়ার যে কোনো জায়গা থেকে 1 সেকেন্ডের দিকে। কাজে আমরা কেউ কাউকে ফাঁকি দিতে পারবো না, কেউ কাউকে আমরা লুকাতেও পারবো না। এই দেশে আমরা যা করছি এটা হওয়া উচিত ছিল, কারণ এটা একটা মুক্তিযুদ্ধের দেশ। এটা হাজার বছর ধরে পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষেরা এটা যুদ্ধের ফিল্ড তৈরি করছে এবং 71 সনে আমরা যুদ্ধ করে এই দেশটাও রক্তের সাগরে সৃষ্টি করছি। কাজে এই দেশটাতে এত নিচু প্রকৃতির কাজ হওয়া উচিত ছিল, এটা উচিত ছিল না। আমি যে স্বপ্ন থেকে যুদ্ধ করছিলাম, এইটা আমার স্বপ্নের বাংলাদেশ না। আমি কেন এখনো বেঁচে আছি? কারণ আমার বয়স 77 বছর পাস হয়ে যাচ্ছে, আমার বহু বন্ধুরা মরে গেছে। আমি কেন মরি না, কেন বেঁচে আছি, কেন আমাকে এইসব দেখতে হয় আমি বুঝি না। তবে আমারকে বোধ আরো দীর্ঘদিন যদি সুস্থ থাকি, কষ্ট করে এইসব জিনিস দেখতে হবে। আমার যেহেতু বিবেক আছে এবং বিবেকের কাছে আমি পরাজিত হতে চাই না। আমি আমার বিবেকের কাছে বা বিবেককে আমি বন্ধ করে দিতে চাই না, আমার চোখকে যেহেতু আমি অন্ধ করে দিতে চাই না। যে আমি যা দেখি, যা বুঝি বিবেক দিয়ে, সেই কথাগুলো বাংলাদেশে বলার চেষ্টা, সেই কথাগুলি আজকেও বললাম। এই বাংলাদেশ কেমন হওয়ার কথা ছিল না, এই বাংলাদেশ এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে। এখানে কোনো লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, রিসার্চ নাই, এই দেশে কিচ্ছু নাই, কোনো কাম নাই, কাজ নাই। ওই গরিব মানুষের সন্তানেরা, যাদের কথা ছিল আম গাছ জাম গাছের নিচে বৈশাখ মাসে একটু বাতাস খাইবো, এখন তো আর এটা নাই। তবু বললাম, কলসি কাকে ঘাট থেকে জল আনবে যে মেয়েরা, সেই সব গ্রামের মেয়েরা এখন গ্রামে কিছু নাই, ঢাকা শহর থেকে গাজীপুর চিটাগাং পর্যন্ত গার্মেন্টস চাকরি করিয়া আমাদেরকে খাওয়ায়, রক্ত শূন্যতা দেখো। এইটা নিয়ে আমরা কোনোভাবে বাইচা আছি। আর হইলো গরিব মানুষের সন্তানেরা 5 থেকে 10 লাখ 20 লাখ টাকা দিয়া বিদেশে যায়, এক রুমের মধ্যে 50 জন ঘুমায়, খাইতে পারে না, পড়তে পারে না, রাত্র 3টা পর্যন্ত কাজ করে আমাদের দেশে বিদেশ থেকে টাকা পাঠায়। এইটা দিয়া হইলো আমাদের ফুডাঙ্গি বলে। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এই দেশে আমরা যারা এখানে আছি, বলতে গেলে আমাদের আরো বেশি সঠিকভাবে চলা উচিত ছিল, জ্ঞানী গুণী। এই দেশে এখন আর কোনোদিন আমার মনে হয় না এই দেশে কোনো জ্ঞানী গুণী মানুষ জন্মগ্রহণ, আমার মনে হয় না। এই দেশে এখন জন্মগ্রহণ করবে টাকাওয়ালা মানুষ, শাহ আলম, সুবান, এস আলম। এই দেশে জন্মগ্রহণ করবে এরা কোটি কোটি টাকা, যারা এই দেশের ব্যাংক লুট করিয়া, এই দেশের শেয়ার মার্কেট লুট করে, ইন্স্যুরেন্স কোম্পানি লুট করে বিদেশে টাকা জমাইবে। তাদের সন্তানদের 9টা করে বাগান বাড়ি থাকবে। এই যে কালচার শুরু হয়েছে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। এই যে বড় লোক হওয়ার যে কম্পিটিশন শুরু হয়েছে, কিছু মানুষ আঙ্গুর ফুলিয়া কলা গাছ, কলা গাছ ফুলিয়া বট গাছ, বট গাছ ফুলিয়া জোড়া বট গাছ হবে। আর বেশিরভাগ মানুষ রাস্তায় ঘুমাবে অথবা বৃষ্টির মধ্যে শুয়ে থাকবে, রাতের বেলা না খেয়ে খালি পেটে ঘুমাবে। বেশিরভাগ মানুষ সারা জীবন দিন শুধু ভোর থেকে ধরে রাত্র 10টা পর্যন্ত রিক্সা টানবে এক বেলা পেটে ভাত দেওয়ার জন্য। এই যে দেশ, এই দেশটা আমি চাই না। এই দেশটা আমি চাই না। দেশে চাকরি করতে গেলে লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়, এই যে দেশে চাকরি ট্রান্সফার হলে কোটি কোটি টাকা দিতে হয়, যে দেশে সচিবালয়ে বসে শত শত কোটি টাকা রোজগার করা যায়, এই দেশটা আমি চাই না। কাজে আমাকে দয়া করে মাফ করেন, আমি চেষ্টা করতেছি এখান থেকে অফ হওয়ার জন্য।
কিন্তু অফ হইলে পরে হচ্ছে মুক্তিযুদ্ধে গেছিলাম, পাশের যে সন্তানটা মরে গেল গুলি লেগে, মাথার মধ্যে গুলি লাগলো একটা যুদ্ধে, আমাকে শুধু ডাক দিয়ে বললো, মামা মাকে তুমি দেখো। 1 সেকেন্ডের 1 মিনিটের মধ্যে ছেলেটা মারা গেল, সেই মা পাগল হয়ে মারা গেল একমাত্র সন্তানের মৃত্যুতে। ওই যে শহীদকে ফেলে আসছে আমি বর্ডারে, তার কবর দিয়ে আসছি মেঘালয়ের বর্ডারে, এই শহীদের আত্মা আমাকে অভিশাপ দিবে বইলা আমি নিজেকে স্থির রাখতে পারি না। বাংলাদেশের বর্তমান অবস্থায় আমি কথা বলি, টাকা চাই না, পয়সা চাই না, মন্ত্রিত্ব চাই না, এমপিগিরি চাই না, কিচ্ছুই চাই না, এবং এটা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন। আমি চাই শুধু আমার সন্তান যাতে এই দেশে ভালোভাবে থাকে। সন্তানেরা সব শুধু চলে যেতে চায় বিদেশে, এমনকি লিবিয়াতে গিয়া সাতরায়া ভূমধ্য সাগর পার হইয়া স্পিড বুটে হাজারে হাজারে মরে। এই দেশটা আমি চাই না ভাই, এই দেশটা আমি কাউকে দুষতাছি। এটা আমাদের ভাগ্য, 54 বছরে আমরা এই জায়গায় পড়ছি। এটা আমার হতাশার কথা হইতে পারে, কিন্তু আবার আশার কথাও আবার আছে যে বাঙালি জাতির তো একটা রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রটাকে ইচ্ছা করলে আমরা ঠিকঠাক করে নেওয়া, ভালোভাবে পেটের ভাত, পরনের কাপড়, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সবকিছু, কালচার, ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমরা মানুষ সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমার কথা আজকে এখানে শেষ। আমি প্রফেসর সাহেবের শেষ কথাটা শুনেই এখন দয়া করে বিদায় দিই। জি, আমি শ্রদ্ধেয় ফজলু ভাই, আমি একটি কথা বলি, সেটি হচ্ছে আপনি যখন কথাগুলো বলছিলেন, আমি মন থেকেই বলছি, আমি খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমি খুব খুব মনোযোগের সাথে কথাগুলো শুনছিলাম, যে আপনার যে দেশ চাওয়া সেটি আসলে 18 কোটি মানুষেরই চাওয়া। তো সেটিরই যে এই যে আমাদের যে চাওয়া, সেই বিচ্ছিন্ন সবার মতামত চিন্তাকে একত্রিত করে আপনি আপনার কণ্ঠস্বর দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে খুব অল্প কথার মাঝেই সেটির প্রতিফলন ঘটালেন। আমি নিজেও আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আপনি যেমন বেশ কয়েকবার বলছিলেন যে এই যে আহ, অসহায় মেয়েগুলো তারা আছে গার্মেন্টস কর্মী, তাদের যে শ্রমের বিনিময়ে যে অর্থনীতির চাকা ঘুরছে সেটি আমাদের সম্বল। যারা আজকে বিদেশে যাচ্ছে প্রবাস জীবনে, একটি রুমে 50 জন থাকছে, তাদের সেই রেমিটেন্সের চাকায় আমাদের অর্থনীতির চাকা, সেই রেমিটেন্সের প্রবাহে। তো এই কথাগুলোতে আসলেই আকর্ষিত হওয়ার মতো এবং সেগুলো নিয়ে ভাবার মতো অনেকগুলো উপাদান রয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এই ধরনের কথাগুলো বলার জন্য। বিশেষ করে ফজলু ভাই, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সব শেষে যে বিষয়টি দিয়ে শেষ করব, প্রফেসর জনাব ফাহাদ বিন জাহেদ, খুব ছোট করেই জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, সংস্কার নিয়ে কথা বলছিলাম, এবং আন্দোলনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। ইতিমধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আপনি একজন আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আপনি দেশীয় বিশ্লেষণেও যদি আসেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, সেখান থেকে আপনার কাছে কি মনে হয় আমাদের রাজনৈতিক ধারা কোন দিকে যাচ্ছে, এবং আমাদের রাজনীতির ভবিষ্যৎ, আমি যদি এক কথায় বলি, যে সংক্ষিপ্ত করে, যে রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশে এটা একটা জিনিস তো প্রতীয়মান, সেটা হচ্ছে যে অনেকে আছেন যারা 71-কে সম্মান করতে চান না, ঠিক আছে, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক। কিন্তু এটা মনে রাখতে হবে, 71 হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় অর্জন। এটা আমার ব্যক্তিগত মতামত। এটার সাথে অনেকেই একমত হতে পারেন, অনেকেই এটাকে দ্বিমত করতে পারেন, কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশিদের সবচেয়ে বড় অর্জন। হ্যাঁ, এবং একটু আগে উনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধের কথা, যে একজন গুলি খেয়েছে, বাট অ্যাট হিজ লাস্ট ব্রেথ ওনাকে বলে গিয়েছেন যে আমার মাকে দেখো। ওয়ান্ডারফুল লাইনস, তাই না? এটা উনি যেহেতু হিস্ট্রির একটা অংশ, তো এটা ওনার থেকে জানা গেল। এটা আসলেই ইট ইজ ভেরি এনকারেজিং। উই ক্যান রিলেট টু আওয়ার ইউনো অ্যানসেস্টার্স, তাদের যেই আত্মত্যাগ, যে দেশের জন্য তারা যে ত্যাগ করেছেন। এখন কথা হচ্ছে যে জি, অবশ্যই। 71-কে অনেকে এটাকে অমর্যাদা করে, আমি মনে করি বা দেখেছি আমি এটা। সেটা হলো যে যারা সে সময় স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা মনে করে যে এটাকে যদি আমরা স্বীকার করে নিই পুরো দমে, তাহলে হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের যদি এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডাতে যদি হার্ট করে,
বা আমাদের মতবাদে যদি হার্ট করে, কিংবা আমরা যদি এটাকে স্বীকার করে নিলে যদি মানুষ আমাদেরকে দোষারোপ করে। আসলে বাংলাদেশে সেটা যে ধরনের লোকই হোক না কেন, যে মতবাদের লোকই হোক না কেন, মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতবাদ থাকবে। কেউ হবে লেফটের, কেউ হবে রাইটের, তাই না? কিন্তু একটা মেইন জায়গাতে কিন্তু সবাইকে একমত হতে হবে। তো আমাদের কিন্তু ৭১ সালের মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশ সৃষ্টির যুদ্ধ, লিবারেশন ওয়ার। যেমন আমেরিকাতে যখন এটাকে বলে যে ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1776 উই দ্য পিপল, ওইটাতে কিন্তু কেউ দ্বিমত করে না, ঠিক আছে? আমেরিকার যে রাষ্ট্রীয় সংগ্রাম, যে জন্য আমেরিকা তৈরি হয়েছে, সেটাতে না ডেমোক্র্যাট না রিপাবলিকান কেউ কিন্তু দ্বিমত করে না। ন্যাশনাল ইস্যু নিয়ে অনেকের দ্বিমত আছে, পলিসিগত ম্যাটারে দ্বিমত আছে। সেরকম এই ৭১টা আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন, এটাকে মনে রাখতে হবে। ২ নম্বর কথা হচ্ছে রাজনীতিতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা মতের, যেমন ধরেন অনেকে হয়তো বা পলিটিক্যালি ভুল করে থাকতে পারে, তাদের বিরুদ্ধে মানে অপরাধ তাদের আছে, দুর্নীতির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টস এর অভিযোগ আছে, হত্যার অভিযোগ আছে। সরি, আমাকে একটু বলতে দিতে হবে, কারণ আমি একটু আসলে না বলতে দিলে শেষ করতে পারবো না আর কি আমার স্টেটমেন্টটা। এগুলো আসলে ধরে নিয়ে যারা অপরাধ করেছে তাদেরকে আপনি সাজা দেন, তাদেরকে আপনি কারাগারে পাঠান, কোনো সমস্যা নেই। কিন্তু সেই মতবাদের কিন্তু নিরীহ লোকও আছে, সমর্থক আছে। They have nothing to do with criminal acts. তাহলে আপনি যখন বলছেন যে না আমি এদেরকে কাউকে আমি করতে দিব না রাজনীতি, যদি এরকম হয় তাহলে কিন্তু প্রথমেই বিভাজন তৈরি হয়ে যাবে, এবং আপনি কিন্তু একটা মানে ইফেক্টিভ সোসাইটি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বিভাজনের রাজনীতি করবেন। যেমন একটা সময় আমরা এটা কিন্তু দেখেছি যে বলা হতো বাংলাদেশে, বিভিন্ন মানুষ বলতো যে যেমন বিগত সরকারের সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কিন্তু একটা কথা বলতো যে মুক্তিযুদ্ধের সব অর্জন আওয়ামী লীগের। এটা একদমই ঠিক না। মুক্তিযুদ্ধের অর্জন সবার, মুক্তিযুদ্ধের অর্জন কিন্তু সবার। তাহলে যারা আওয়ামী লীগে আছে তারাই মুক্তিযুদ্ধ করেছে, আর বাকি কোথায় ছিল? তো সবাই তো ত্যাগ করেছে, মুক্তিযুদ্ধ করেছে। আবার আপনি ধরেন একটা লোক, সে একটা আইডিওলজিতে বিশ্বাস করছে, কিন্তু আপনি বলছেন যে ওকে ঠিক আছে, আমি তোমাকে বলে দিলাম তুমি চলে যাও, তোমাদের মতবাদ নাই। এটা রাতারাতি তো বন্ধ করে দেওয়া যাবে না, কারণ তাদেরও তো সমর্থক। উনি যে কথাটা একটু আগে বলেছেন যে নিষিদ্ধের কথা, আমি এই নিষিদ্ধ, কোন রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বা কোন দল নিষিদ্ধ করে দেওয়া, এই জিনিসটাকে আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে এনকারেজ করি না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা মতবাদের, প্রত্যেকটা রাজনীতির লোক থাকবেই। হ্যাঁ, যদি তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স থাকে, দুর্নীতির অভিযোগ থাকে, যদি তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ থাকে ক্রিমিনাল অ্যাক্টস এর, you go ahead and you execute the trial, সমস্যা নেই। তো একটা মানে বাংলাদেশকে যদি সামনে আমরা যেটা দিকে তাকিয়ে আছি, we want this nation to be a developed nation, তাহলে আমাদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে, সমাজকে বিভেদের মধ্যে ঢেলে দিয়ে, এটা আমরা দেশকে তখন বেশি দূর এগোতে পারবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। মিস্টার জাফর খান, আপনাকে ধন্যবাদ, যিনি যার সঙ্গে আলোচনা করলাম অত্যন্ত চমৎকার জ্ঞানী গুণী আলোচনা করলেন। উনার প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং আশা করি আমরা আবারও বসতে পারবো। আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের অসংখ্য মূল্যবান মতামত আমাদের দর্শকদের জন্য তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।